এই গল্পের সকল ঘটনা, স্থান, কাল, পাত্র কাল্পনিক। বাস্তবে কারো সঙ্গে মিলে গেলে লেখক কিংবা আমরা দায়ী নই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ছোট্ট একটি গ্রাম ছিল চরপাথরিয়া। চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, ছোট ছোট খাল, বাঁশঝাড়, কাঁচা রাস্তা ঘেরা শান্ত একটি জনপদ। দিনের বেলায় গ্রামটি যতটা প্রাণবন্ত থাকত, রাত নামলেই ততটাই নিস্তব্ধ হয়ে যেত। তবে গ্রামের সবচেয়ে আলোচিত জায়গাটি ছিল উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল একটি শেওড়া গাছ। গাছটি এত পুরনো ছিল যে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষও বলতে পারতেন না সেটি ঠিক কত বছরের। তার বিশাল ডালপালা যেন পুরো আকাশ ঢেকে রেখেছিল। দিনের বেলায় গাছটিকে সাধারণ গাছের মতোই মনে হলেও সন্ধ্যার পর কেউ তার কাছে যেত না, কারণ গ্রামের মানুষের বিশ্বাস ছিল ওই গাছের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। এই অভিশাপের শুরু হয়েছিল নীলা নামের এক মেয়েকে ঘিরে। নীলা ছিল গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে। অত্যন্ত সুন্দরী, ভদ্র এবং শান্ত স্বভাবের হওয়ায় গ্রামের সবাই তাকে চিনত। সে কারো সঙ্গে উঁচু গলায় কথা বলতো না, কারো ক্ষতি করত না। কিন্তু তার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা পরবর্তীতে পুরো গ্রামের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। এক বর্ষার রাতে হঠাৎ নীলা নিখোঁজ হয়ে যায়। পরদিন থেকে শুরু হয় খোঁজাখুঁজি। গ্রামের মানুষ মাঠে, খালে, জঙ্গলে, আশপাশের গ্রামে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না। 2 দিন পর সকালে কয়েকজন কৃষক শেওড়া গাছের পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। মোটা ডাল থেকে ঝুলছে নীলার নিথর দেহ। পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে যায়। সেই ঘটনার কিছুদিন পর থেকেই গ্রামে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রথমে মাঝরাতে শোনা যেতে থাকে এক নারীর কান্না। কেউ কেউ দাবি করত কান্নার শব্দটা ঠিক শেওড়া গাছের দিক থেকেই আসে। আবার কেউ বলতো গভীর রাতে তারা সাদা কাপড় পরা একজন নারীকে গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছে। যারাই রাতের বেলায় এই শেওড়া গাছের পাশ দিয়ে যেত, তারাই একসময় ভয়ে অসুস্থ হয়ে পড়ত। বেশ কিছুদিন পর গ্রামের কয়েকজন মানুষ হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কেউ কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আবার কয়েকজন রহস্যজনকভাবে নিখোঁজও হয়ে যায়। তারপর একদিন শহর থেকে গ্রামে বেড়াতে আসে সজীব নামের এক যুবক। সে ছিল এই গ্রামেরই সন্তান। সে দীর্ঘ 15 বছর পর নিজের গ্রামে ফিরে আসে। সে ছিল শিক্ষিত যুবক এবং সে আধুনিক মন মানসিকতায় শহরে বেড়ে উঠেছিল। তাই সে ভূত প্রেতে বিশ্বাস করত না। গ্রামে আসার প্রথম রাতেই সে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়। গভীর রাত হলেই এমন শব্দ সে শুনতে পেত। বর্ষাকাল, চারদিকে বৃষ্টির শব্দ। হঠাৎ দূরে কোথাও থেকে ভেসে আসে এক নারীর কান্নার আওয়াজ। দীর্ঘ, কষ্টভরা, হৃদয় বিদারক এক কান্নার আওয়াজ। কান্নার শব্দটি কয়েকবার শোনার পর সজীব বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। পরদিন গ্রামের মানুষের কাছ থেকে সে জানতে পারে শেওড়া গাছের গল্প। সবাই তাকে সাবধান করে দেয়, কিন্তু কৌতূহল অনেক সময় ভয়ের চেয়েও শক্তিশালী হয়। এক রাতে সে একা শেওড়া গাছের দিকে রওনা দেয়। রাত তখন প্রায় 12টা। আকাশ মেঘে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুতের আলো চারপাশ আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। সজীব যখন গাছটির কাছে পৌঁছায়, তখন সে একটি অদ্ভুত বিষয় খেয়াল করে। চারপাশের সব শব্দ যেন হঠাৎ থেমে গেছে। ব্যাঙের ডাক নেই, বাতাসের শব্দও নেই। শুধু দূরের ঝিঁঝি পোকার শব্দ শোনা গেলেও পুরো রাতের পরিবেশে যেন এক ধরনের চাপা নীরবতা। ঠিক তখনই সে শুনতে পেল সেই ভয়ঙ্কর কান্নার শব্দ। সে শেওড়া গাছের দিকে আরও একটু এগিয়ে গেল। এবার শব্দটা খুব কাছে থেকে আসছিল। মনে হচ্ছিল গাছের ডালগুলোর ভেতর থেকে কেউ কাঁদছে। সজীব শেওড়া গাছের উপরের দিকে তাকালো, আর সেই মুহূর্তে সে দেখতে পায় সাদা রঙের একটি অস্পষ্ট অবয়ব ছায়ামূর্তি। সজীব কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের জন্য দেখা দিয়ে সেই ছায়ামূর্তিটি আবার অন্ধকারে মিলিয়ে গেল। সজীব স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সে চারপাশে চেয়ে দেখে গভীর অন্ধকার।
এরপর সে শুনতে পায় ভেজা মাটির উপর কারো হাঁটার শব্দ। মনে হচ্ছিল কেউ একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সজীব আর কিছু না ভেবে সেখান থেকে দ্রুত সরে যায়। পরদিন রাতে ঝুম বৃষ্টি। সজীব তার জানালার পাশে বসেছিল বৃষ্টি উপভোগ করতে। হঠাৎ ধমকা হাওয়া, এরপর সে নিজের জানালার বাইরে একটি সাদা ধবধবে অবয়ব দেখতে পায়। মুহূর্তের জন্য বজ্রপাতের আলোয় অবয়বটি স্পষ্ট হয়। একজন নারী, লম্বা চুল, ফ্যাকাসে মুখ। তারপরই সে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাগুলো সজীবকে ভাবিয়ে তোলে। সে গ্রামের পুরনো ইতিহাস খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে কিছু নথিপত্র সংগ্রহ করে। সেখান থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসে বহু বছরের লুকিয়ে থাকা সত্য। নীলার মৃত্যুর তদন্ত অসম্পূর্ণ ছিল। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষ্য গোপন করা হয়েছিল। কিছু রিপোর্ট রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। আরও ভয়ঙ্কর বিষয় হল, নীলার মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি পরবর্তী কয়েক বছরের মধ্যে অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। তাদের মধ্যে ওই প্রভাবশালী ব্যক্তিও ছিল যিনি মানসিকভাবে পাগল হয়ে মারা গিয়েছিল। সজীব বুঝতে পেরেছিল এই সব কিছু যেন কোনো অদৃশ্য শক্তির প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছিল। নিশ্চয়ই কোনো প্রেতাত্মা তার প্রতি অবিচার হওয়ার প্রতিশোধ নিচ্ছে। সজীব কোনো কিছু না ভেবে সেই রাতেই গ্রামের এক মুরব্বী চাচার কাছে গেল আসল ঘটনার রহস্য জানতে। চাচা, আমি গ্রামে আসার পর থেকেই ওই শেওড়া গাছে রাতের বেলায় অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পাই আর অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পাই। এর কারণটা কি? তুমি যে ছায়ামূর্তি কথা বলছো, এটা আমাদের গ্রামের মেয়ে নীলার প্রেত আত্মা। গভীর রাতে গ্রামের মানুষজন ওই শেওড়া গাছের নিচে সাদা পোশাক পরা একজন নারীর ছায়া দেখতে পায়। এই ঘটনা বছরের পর বছর ঘটে চলেছে। আসল ঘটনাটা খুলে বলুন চাচা, আমি শুনতে চাই। চাচা, এই ছায়ামূর্তি কেন বারবার গ্রামের সব মানুষকে বছরের পর বছর ভয় দেখাচ্ছে? তুমি যাকে ভূত হিসেবে দেখেছ সে আসলে ভূত নয়, সে নীলার প্রেতাত্মা। নীলা আমাদের গ্রামের একজন রূপবান নম্রভদ্র মেয়ে ছিল। গ্রামের সবাই নীলার আচার ব্যবহারে মুগ্ধ ছিল। নীলার পাশের গ্রামের এক যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল। তারা দুজনেই পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করতে চেয়েছিল। ঠিক তখন এলাকার প্রভাবশালী এক ব্যক্তি নীলাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু নীলা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আর সেই সিদ্ধান্তই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। নীলা যেদিন ওই প্রভাবশালী ব্যক্তিকে প্রত্যাখ্যান করে ঠিক এর 3 দিন পর নীলা গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায়। নীলা নিখোঁজের 2 দিন পর কয়েকজন কৃষক শেওড়া গাছের একটি মোটা ডালের একদম উঁচুতে নীলার ঝুলন্ত নিথর দেহ দেখতে পায়। পরে পুলিশ এসে ঘটনাটি তদন্ত করে আত্মহত্যা বলে দাবি করে। কিন্তু গ্রামের সবার ধারণা ছিল এটি আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ শেওড়া গাছের এত উঁচুতে একজন মানুষের পক্ষে কারো সহযোগিতা ছাড়া ওঠা সম্ভব নয়। এরপর কয়েকদিন যাওয়ার পরই ধীরে ধীরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। পুলিশ ও ওই প্রভাবশালী ব্যক্তি সবার কাছে নীলার এই বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচার করলেও কিন্তু গ্রামের সবাই সেই ব্যাখ্যা বিশ্বাস করেনি। কারণ গ্রামের অনেকেই মনে করত নীলা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল। সজীব বৃদ্ধ চাচার মুখে আসল ঘটনা জানতে পেরে মর্মাহত হল এবং মনে মনে বিড়বিড় করল, পাপ কখনো বাপকেও ছাড়ে না। নীলা হত্যার বিচারের দাবি এই গ্রামের কোনো মানুষ করেনি। তাই আজ গ্রামের মানুষ নীলার অভিশাপ নিয়ে দিন পার করছে।